নিউ ইয়র্কের মতো একটা ব্যস্ত শহর, যেটা আজ এক ভয়ঙ্কর কবরস্থানের রূপ নিয়েছে। রাস্তায় লাখ লাখ পরিত্যক্ত গাড়ির স্তূপ পড়ে আছে, চারদিকে এমন এক নীরবতা যেন একটা ভুতুরে জায়গা। এই ধ্বংসলীলা শুরু হয়েছিল ঠিক ৩ বছর আগে। বিজ্ঞানীরা ক্যান্সার নির্মূল করার জন্য একটা ওষুধ বানিয়েছিল। সেটা ছিল আসলে একটা ভাইরাস। হাজার হাজার মানুষের ওপরে পরীক্ষা করা হয়েছিল, আর সবাই সুস্থ হয়ে উঠেছিল। কিন্তু কে জানতো এই ওষুধই একদিন মানবতার কাল হয়ে দাঁড়াবে। আজ এই জনশূন্য শহরে মাত্র একজন মানুষই বেঁচে আছে, রবার্ট নেভিল। আর তার একমাত্র সঙ্গী হলো তার কুকুর স্যাম। রবার্ট সেদিন একটা হরিণ শিকার করতে গিয়েছিল। সে ঠিক গুলি করতে যাবে, এমন সময় হঠাৎ একটা ভয়ঙ্কর সিংহ সে হরিণটাকে ধরে ফেলল। ঝোপঝাড় থেকে সিংহী আর তার বাচ্চাও খাবারের লোভে ছুটে এলো। রবার্ট চাইলে গুলি করে শিকারটা ছিনিয়ে নিতে পারত, কিন্তু এই ধ্বংস হয়ে যাওয়া দুনিয়ায় একটা পুরো পরিবারকে দেখে তার মায়া লাগে, আর সে চুপ করে তার বন্দুক নামিয়ে নিল। ঠিক তখনই তার ঘড়িতে অ্যালার্ম বেজে উঠল। সূর্য ডুবতে যাচ্ছে, আর এই জনশূন্য দুনিয়ায় সূর্য ডোবার একটাই অর্থ, মৃত্যুর মুহূর্ত শুরু হওয়া। রবার্ট সব ফেলে স্যামকে নিয়ে তাড়াতাড়ি বাড়ির দিকে ছুটল। ঘরে ঢুকেই সবার আগে সে দরজায় ব্লিচ ছড়িয়ে দিল, যাতে তার মানুষের গন্ধ বাইরে না ছড়ায়। তার বাড়িটাও ছিল লোহার দুর্গের মতো শক্তপোক্ত। সে দ্রুত ভারী লোহার দরজা আর জানালা বন্ধ করে দিল, সব আলো নিভিয়ে দিল। ঘরের ভেতরে যেন এক অন্ধকার নেমে এলো। কয়েক মুহূর্তের মধ্যেই বাইরের সব নীরবতা ভেঙে ভয়ঙ্কর চিৎকার আর গর্জন শোনা যেতে লাগলো। হাজার হাজার জম্বি তাদের শিকার খুঁজে বেড়াচ্ছে। রবার্ট দম বন্ধ করে স্যামকে জড়িয়ে ধরে ঘরের ভেতরেই লুকিয়ে রইল। এই জম্বিগুলো আসলে সেই ক্যান্সারের ওষুধের মিউটেটেড ক্রিপন ভাইরাসের ফল। ভাইরাসটা দুনিয়ার ৭০% মানুষকে সরাসরি মেরেই ফেলেছিল। আর যে কোটি কোটি মানুষ বেঁচে ছিল, তারা মিউটেটেড হয়ে এই রক্তপিপাসু ডার্ক সিকারে পরিণত হয়েছে। এরা এতটাই নৃশংস যে বেঁচে থাকা সাধারণ মানুষদেরও ছিঁড়ে খেয়ে ফেলত। কিন্তু রবার্ট ছিল আর্মির ভাইরোলজিস্ট। তার শরীর ছিল এই ভাইরাসের বিরুদ্ধে ইমিউন। আর সে খুব ভালো করেই জানে ডার্ক সিকারদের একমাত্র দুর্বলতা হলো সূর্যের আলো। এদের চামড়া এতটাই সংবেদনশীল যে সূর্যের ইউভি রশ্মি এদের জ্যান্ত পুড়িয়ে ছাই করে দিত। অর্থাৎ দিনটা রবার্টের জন্য নিরাপদ, কিন্তু রাতটা এই রাক্ষসদের জন্য নিরাপদ। আর এই জীবন রবার্টের কাছে নরকের চেয়ে কম কিছু নয়। ৩ বছর আগে যখন এই ধ্বংসলীলা শুরু হয়েছিল, তখন তার চোখের সামনেই তার স্ত্রী আর তার ছোট্ট মেয়েটা এই দুনিয়া থেকে চলে গিয়েছিল। এখন এখানে একা বেঁচে থাকার উদ্দেশ্য হলো এই ভাইরাসের প্রতীকের খুঁজে বের করা। তাই সে নিজের বাড়ির বেসমেন্টে একটা অত্যাধুনিক ল্যাব বানিয়ে রেখেছে। নিজের ইমিউন রক্ত দিয়ে সিরাম তৈরি করে সংক্রমিত ইঁদুরের ওপর পরীক্ষা করত। মাসের পর মাস ব্যর্থতার পরে আজ হঠাৎ একটা অলৌকিক ঘটনা ঘটেছে। একটা নতুন সিরাম একটা জম্বি ইঁদুরকে ধীরে ধীরে স্বাভাবিক করে তুলতে শুরু করেছে। রবার্ট এবার নতুন করে আশার আলো দেখতে পাচ্ছে। তাই এখন সবচেয়ে বড় আর জীবনঘাতী ঝুঁকি নেওয়ার সময় এসেছে। এই সিরামের আসল পরীক্ষা করতে হলে তাকে একটা জ্যান্ত ডার্ক সিকার ধরতেই হবে। এজন্য পরদিন দুপুরে রবার্ট স্যামকে নিয়ে বাইরে বের হয়। কিছু খাবার দাবার নিয়ে সে সোজা সমুদ্রের ধারের একটা পোর্টে চলে গেল। এটা তার প্রত্যেক দিনেরই একটা রুটিন। সেখানে সমুদ্রের ঢেউ দেখতে দেখতে সে এক বুক আশা নিয়ে রেডিওতে একটা বার্তা সম্প্রচার করে। আমার নাম রবার্ট নেভিল, আমি নিউ ইয়র্কে বেঁচে আছি। যদি কেউ এটা শুনতে পাও, তাহলে জেনে রাখো তুমি একা নাও। আমি তোমাকে খাবার, থাকার জায়গা এবং নিরাপত্তা দিতে পারি। আমি প্রতিদিন দুপুরে এখানে তোমাদের জন্য অপেক্ষা করব। আর প্রতিবারের মতো রেডিওতে শুধুই নীরবতা, কোনো উত্তর নাই। কিন্তু হঠাৎ রবার্ট একটা হরিণকে দৌড়াতে দেখে। স্যাম বিদ্যুতের গতিতে তার পিছু নিল আর সোজা একটা পরিত্যক্ত অন্ধকার বিল্ডিং এর ভেতরে ঢুকে পড়ল। এটা দেখে রবার্টের তো ঘাম ছুটে যাচ্ছে, কারণ দিনের বেলাতেও এমন অন্ধকার বিল্ডিং মানে সোজা মৃত্যুর ঘর। সেখানে ডার্ক সিকাররা লুকিয়ে থাকতে পারে। সে চাইলে ফিরে আসতে পারত, কিন্তু স্যাম তার কাছে শুধু একটা কুকুর ছিল না, বরং নিত্যদিনের সঙ্গী। তাই নিজের বন্দুকের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে রবার্ট সেই ভয়ঙ্কর অন্ধকারে ঢুকে পড়ল। প্রতি পদক্ষেপই মৃত্যুর ভয়। আর হঠাৎই একটা ভারী গর্জন শোনা গেল। টর্চের আলো মেঝেতে পড়তেই রক্তাক্ত একটা লাশ দেখা গেল। এটা দেখে রবার্টের তো দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। কিন্তু সৌভাগ্যবশত এটা স্যাম নয়, বরং সেই হরিণটাই ছিল। তাই সাহস করে সে আরো এগিয়ে গেল। আর একটা বড় ঘরে টর্চের আলো ফেলতেই যে দৃশ্য দেখা গেল, যেটা দেখে যে কোনো মানুষের বুক কেঁপে উঠবে। সে গভীর অন্ধকার ঘরে ডজনখানেক ডার্ক সিকার একসঙ্গে দাঁড়িয়ে আছে, পুরোপুরি চুপ, অদ্ভুত অবস্থায় দেয়ালের দিকে মুখ করে। রবার্টের তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। সে তাড়াতাড়ি হাত দিয়ে টর্চের আলো ঢেকে ফেলল। একটু শব্দ হলে তার খেলা এখানেই শেষ। সে সরে গিয়ে আর একটা ঘরে টেবিলের নিচে স্যামকে খুঁজে পেল। কুকুরটাও খুবই ভয় পেয়েছিল সামনের অন্ধকারে কোনো কিছুর দিকে তাকিয়ে। রবার্ট যখনই টর্চ সেদিকে ঘুরালো, অন্ধকার থেকে চিৎকার করে একটা ডার্ক সিকার তার উপরে ঝাঁপিয়ে পড়ল। রবার্টও কোনো কিছু না ভেবে উল্টাপাল্টা গুলি চালিয়ে দিল। এতে ডার্ক সিকারটা মারা যায়, কিন্তু গুলির শব্দে এদের পুরো দলটাই জেগে উঠল। আর শুরু হয়ে গেল মৃত্যুর তাণ্ডব। রবার্ট আর স্যাম একটা ছোট্ট জায়গা দিয়ে বাইরে বেরিয়ে গেল। ঠিক তখনই একটা ডার্ক সিকার পেছন থেকে রবার্টকে ধরে ফেলল। কিন্তু রবার্ট জানলার কাঁচ ভেঙে সোজা বাইরে গিয়ে পড়ল। চড়া রোদে পড়তেই সেই ডার্ক সিকারের চামড়া অ্যাসিডের মতো জ্বলে উঠল। আর চিৎকার করতে করতে ছটফট করে সেখানেই মারা গেল। এতে রবার্ট আর স্যাম এবার মৃত্যুর মুখ থেকে বেঁচে গেল। কিন্তু সিরাম পরীক্ষা করার জন্য তার তো একটা জ্যান্ত ডার্ক সিকার দরকার। তাই সে ভয়ঙ্কর বিল্ডিং এর দরজায় একটা ফাঁদ পেতে রাখল।
আর নিজের রক্তের কয়েক ফোঁটা চার হিসাবে সেখানে ফেলে দিল। প্ল্যানটা কাজও করল। রক্তের গন্ধে একটা ফিমেল ডার্ক সিকার সেখানে পৌঁছে গেল আর ফাঁদে উল্টো হয়ে ঝুলে পড়ল। কিন্তু ঠিক তখনই সেখানে একটা টুইস্ট ঘটল। বিল্ডিং এর সেই গভীর অন্ধকার থেকে আর একটা বিশাল ডার্ক সিকার তাকে বাঁচাতে দরজার কাছে চলে এলো। সে ছিল এই রাক্ষসদের নেতা আর ওদের জন্য বাইরে আসতে পারছিল না। কিন্তু যে ঘৃণা আর রাগ নিয়ে সে রবার্টের চোখের দিকে তাকালো, এতে বোঝাই যাচ্ছিল এই লড়াই এখন আর শুধু বেঁচে থাকার মধ্যে নয়, বরং এখন ব্যক্তিগত পর্যায়ে পৌঁছে গেছে। এরপর রবার্ট সেই ফিমেল ডার্ক সিকারকে অজ্ঞান করে নিজের আন্ডারগ্রাউন্ড ল্যাবে নিয়ে আসলো। তার কাঁধে একটা প্রজাপতির ট্যাটুও ছিল। রবার্ট অনেক আশা নিয়ে তার গায়ে একটা সিরাম ইনজেক্ট করলো, কিন্তু কিছুই হলো না। সিরামটা কোনো কাজই করে নাই। আর রবার্ট তার এই ব্যর্থতার ঘটনা রেকর্ড করে রাখলো। সেখানে আমরা আর একটা ভয়ঙ্কর সত্যও জানলাম, এই ভাইরাস বাতাসের মাধ্যমে কুকুরদের সংক্রমিত করতে পারে না। তাই স্যাম এখনো ওই নরকে নিরাপদই আছে। কিন্তু যদি কোনো ডার্ক সিকার বা সংক্রমিত প্রাণী স্যামকে কামড়ায়, তাহলে স্যামেরও খেলা শেষ। এরপর দিন সকালে সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু রাস্তার মাঝখানে একটা জিনিস দেখে রবার্টের অনেকটা ভয় লাগে। একটা পুতুল ঠিক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, কিন্তু গতকাল পর্যন্ত সেখানে কোনো পুতুল ছিলই না। তাহলে এই জনশূন্য শহরে সেটা কে রেখেছে? রবার্ট বন্দুক তুলে নিয়ে সেটার কাছে এগোতে শুরু করলো। হঠাৎই তার পা একটা ফাঁদে আটকে যায়। রবার্ট হাওয়ায় উল্টো হয়ে ঝুলে পড়ল আর তার মাথা মাটিতে আঘাত খেল। এতে সে অজ্ঞান হয়ে যায়। মনে আছে, এটা ঠিক সেই ফাঁদ যেটা রবার্ট সেই ফিমেল ডার্ক সিকারকে ধরার জন্য পেতেছিল। অর্থাৎ এই জম্বিগুলো কোনো বুদ্ধিহীন জন্তু ছিলই না, আর তারা এখন প্রতিশোধ নিচ্ছে। কিছুক্ষণ পরে হঠাৎই রবার্টের ঘড়ির অ্যালার্ম বেজে উঠল। সূর্য ডোবার আর মাত্র কয়েক সেকেন্ড বাকি। এদিকে তার কুকুর স্যাম পাগলের মতো ঘেউ ঘেউ করে যাচ্ছে সামনের একটা অন্ধকার বিল্ডিং এর দিকে তাকিয়ে। রবার্ট কোনো মতে পকেট থেকে ছুরি বের করে দড়ি কেটে ফেলল, কিন্তু মাটিতে পড়তেই সেই ছুরি সোজা তার শরীরে ঢুকে যায়। যন্ত্রণায় চিৎকার করতে করতে রবার্ট রক্তাক্ত অবস্থায় গাড়ির দিকে হামাগুড়ি দিয়ে এগোতে শুরু করে। কিন্তু সময় শেষ, কারণ সূর্যের শেষ আলোটুকু ডুবে গেছে। পুরো শহরে ভয়ঙ্কর অন্ধকার নেমে এলো। ঠিক তখনই সেই অন্ধকার বিল্ডিং থেকে গর্জন করতে করতে বিশাল আলফা ডার্ক সিকার বেরিয়ে এলো। আর সে একা নয়, তার সঙ্গে শিকল বাঁধা 3টা জম্বি কুকুর ছিল। আলফা তাদেরকে ছেড়ে দিল, আর রক্তপিপাসু কুকুরগুলো রবার্টের ওপরে ঝাঁপিয়ে পড়ল। একটা কুকুর তার গলা ছিঁড়তে যাচ্ছিল। ঠিক তখনই স্যাম লাফিয়ে এসে সেই কুকুরের সঙ্গে লড়াই শুরু করলো। নিজের কুকুরকে বাঁচাতে রবার্ট গাড়ি থেকে বন্দুক বের করে একটা কুকুরের মাথা উড়িয়ে দিল। কিন্তু ততক্ষণে তৃতীয় কুকুরটা রবার্টের ওপরে পুরোপুরি চেপে বসেছে। স্যাম জীবন বাজি রেখে রবার্টকে বাঁচালো বটে, কিন্তু এই ভয়ঙ্কর লড়াইয়ে একটা সংক্রমিত কুকুর স্যামকে কামড় দিয়ে দিল। রবার্ট উন্মাদের মতো স্যামকে কোলে তুলে নিয়ে সোজা ল্যাবের দিকে ছুটল। এরপর কাঁপা হাতে সে তার শেষ ভ্যাকসিন স্যামকে দিয়ে দিল আর তাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। কিন্তু কোনো কাজই হলো না। ভাইরাসের প্রভাবে স্যামের লোম ঝরে পড়তে শুরু করলো। তার চোখ জম্বির মতো হয়ে গেল। সে এখন রবার্টের দিকেই গর্জন করতে শুরু করলো। তাই রবার্ট এখন কাঁদতে কাঁদতে নিজের একমাত্র বন্ধুর গলা নিজের হাতে টিপে ধরল, যে কুকুরটা এত বছর ধরে তাকে এই নরক থেকে বাঁচিয়ে রেখেছিল। পরদিন সকালে স্যামকে কবর দেওয়ার পরে রবার্টের ভেতরেও আর কোনো বাঁচার ইচ্ছা নাই। এখন তার মনে শুধু প্রতিশোধের আগুন জ্বলছে। রাতের গভীর অন্ধকারে সে গাড়ি নিয়ে সিপোর্টে চলে এলো। আর এবার সে লুকাচ্ছে না, বরং গাড়ির তীব্র হেডলাইট জ্বালিয়ে সামনে দাঁড়িয়ে থাকা শত শত ডার্ক সিকারদের দিকে পুরো গতিতে গাড়ি চালিয়ে দিল। আর তারা গাজের মূলার মতো পিষে যাচ্ছিল। কিন্তু জম্বিদের সংখ্যা এত বেশি ছিল যে এই ভারী গাড়িটাকেও খেলনার মতো উল্টে দিল। এতে রবার্ট রক্তাক্ত অবস্থায় গাড়ির ভেতরেই আটকে পড়ে। একটা ডার্ক সিকার তাকে মারতে যাচ্ছিল। ঠিক তখনই চোখ ধাঁধানো তীব্র ফ্ল্যাশলাইট জ্বলে উঠল। এতে ডার্ক সিকাররা চিৎকার করে পিছিয়ে গেল। আর কেউ একজন রবার্টকে টেনে নিজের গাড়িতে তুলে নিল। অজ্ঞান হওয়ার ঠিক আগে রবার্ট বলল, রাতে আমার বাড়িতে যেও না, তাহলে ওরা আমার বাড়ির ঠিকানা পেয়ে যাবে। তারপর চোখ বন্ধ হয়ে গেল। সকালে যখন রবার্টের জ্ঞান ফিরল, তখন সে দেখল নিজের বিছানাতেই শুয়ে আছে, তার পায়ে সেলাই করা। ভয়ে সে বন্দুক নিয়ে রান্নাঘরে গেল। অনেক বছর পরে সে এখন আর একজন জীবিত মানুষকে দেখছে, আর এই মেয়েটাই রাতে তার জীবন বাঁচিয়েছে। আর এখন একটা ছোট্ট ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে। সে বলে, আমার নাম অ্যানা, আর এটা হলো ইথান। সে আরো বলে, রেডিওতে তোমার কথা শুনে আমরা মেরিল্যান্ড থেকে এখানে এসেছি, আর এখান থেকে সোজা ভারমন্ট যাচ্ছি। সেখানে একটা নিরাপদ জোন আছে, যেখানে আমাদের মতো আরো অনেক মানুষ বেঁচে আছে। আর এইটা শুনে রবার্টের রাগ উঠে যায়। সে চেঁচিয়ে বলে, তোমাকে কেউ ভুল তথ্য দিয়েছে। এখন এই দুনিয়ায় কোনো জায়গায় নিরাপদ নাই, আর কোনো মানুষও বেঁচে নাই। কিন্তু অ্যানা বলে যে ভারমন্টে বরফে ঢাকা পাহাড়ের মধ্যে একটা কলোনি আছে। এই ভাইরাস ঠান্ডা সহ্য করতে পারে না, তাই সেখানে সাধারণ মানুষ নিরাপদ আছে। রবার্ট রেগে গিয়ে অন্য রুমে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পরে রাগ কমে গেলে খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চায়। এদিকে অ্যানার কাহিনীও বেশ রোমাঞ্চকর। সে আর ইথানে একটা জাহাজে লুকিয়েছিল। ডার্ক সিকাররা সেখানে ভয়ঙ্কর তাণ্ডব চালিয়েছিল। শুধু তারা দুজনই বেঁচে গিয়েছিল। অ্যানা চায় যেন রবার্ট তাদের সঙ্গেই যায়, কিন্তু রবার্ট তো একরোখা। সে বলে, এটা আমার শহর, আমি এখান থেকে যাব না যতক্ষণ না এই ভাইরাসকে একেবারে নির্মূল করতে পারি। এর কিছুক্ষণ পরে রবার্ট তাদেরকে সেই জায়গায় নিয়ে এলো যেখানে সে ফাঁদে আটকা পড়েছিল।
সে অবাক হয়ে দেখল ডার্ক সিকাররা ঠিক একই ধরনের ফাঁদ পেতেছিল যেমনটা আগে রবার্ট পেতেছিল। এতদিন রবার্ট ভাবত এরা শুধুই রক্তপিপাসু জন্তু, কিন্তু এখন সে বুঝতে পেরেছে সে কি ভুলটাই না করেছিল। এই জম্বিগুলো শুধু শিকারই করছে না, বরং তারা চিন্তাও করতে পারে। তাদের মধ্যেও রাগ, ঘৃণা আর প্রতিশোধ নেওয়ার তীব্র ইচ্ছা আছে। রবার্ট ভুলবশত তাদের নেতার প্রিয় সঙ্গীকে চুরি করে এমন একটা আগুন জ্বালিয়ে দিয়েছে যে কারণে এখন তার পুরো অস্তিত্ব শেষ করে ফেলবে তারা। এনার একটা কথা রবার্টের মনে গেঁথে গিয়েছিল, ডার্ক সিকাররা বিকশিত হচ্ছে। এরপর পুলে গোসল করতে করতে ছোট্ট ইথান বলে এই পানি খুবই ঠান্ডা। আর এটা শুনে রবার্টের মাথায় একটা বুদ্ধি আসলো। সে আর কিছু না ভেবে সোজা ল্যাবে ছুটে গেল। এনাও বলেছিল ভাইরাসগুলো ঠান্ডা সহ্য করতে পারে না, তাই রবার্ট সে মহিলা ডার্ক সিকারকে বরফের স্ল্যাবের উপরে শুইয়ে দিল। এতে তার শরীরের তাপমাত্রা কমতে শুরু করলো। আর ঠিক তখনই রবার্ট তাকে একটা ভ্যাকসিন ইনজেক্ট করলো। এটা ছিল তার শেষ চেষ্টা। এদিকে ল্যাবে অ্যানার চোখ পড়ল দেয়ালে ঝোলানো শত শত ছবির দিকে। এগুলো সেই সব ডার্ক সিকারদের ছবি যাদেরকে রবার্ট সুস্থ করার চেষ্টা করেছিল, কিন্তু সবাই মারা গিয়েছিল। আর রবার্টের চোখে সেই ব্যর্থতার গভীর যন্ত্রণা স্পষ্ট দেখা যাচ্ছিল। অন্যদিকে সন্ধ্যা নেমে এলো। রবার্ট ইথানকে নিজের মেয়ের ঘরে শুইয়ে দিল। বাইরে অন্ধকার আরো গভীর হচ্ছিল। রবার্টও যথারীতি লোহার দরজা লক করল। এখন অ্যানা আরেকবার তাকে সঙ্গে যাওয়ার জন্য অনুরোধ করল। রবার্ট রেগে গিয়ে বলে, তুমি কি করে জানো সেখানে কেউ বেঁচে আছে? তোমাকে কে বলেছে? অ্যানা শান্ত গলায় বলল, ঈশ্বর। তিনি আমাকে রেডিও চালাতে বলেছিল। তিনি আমাকে সঠিক সময় তোমার কাছে পাঠিয়েছে যাতে তোমার জীবন বাঁচানো যায়। সে আরো বলে, রবার্ট তুমি যদি এই চিৎকার বন্ধ করে শান্ত হয়ে শোনো তাহলে তুমিও তার কণ্ঠস্বর শুনতে পাবে। তিনি তোমাকে বলবেন এরপর কি করতে হবে। তাই রবার্টও চুপ হয়ে গেল। একদিকে তার বিজ্ঞান, অন্যদিকে অ্যানার অটুট বিশ্বাস। কিন্তু তাদের কোনো ধারণাই ছিল না যে আজকের রাতই তাদের জীবনের শেষ রাত হতে চলেছে। রবার্ট আরো রেগে গেল আর বলল, ফালতু কথা বন্ধ করো। কোনো ঈশ্বর নাই, এসব আমাদেরই ভুল, আর এটা আমাদেরকে ঠিক করতে হবে। আর ঠিক তখনই হঠাৎ বাইরে থেকে প্রচন্ড শব্দ কানে এলো। রবার্টের মনে আবারও ভয় জেগে উঠল। সে অ্যানাকে জিজ্ঞেস করলো, সেদিন তুমি কি আমাকে বাঁচিয়ে রাতের অন্ধকারী গাড়িটা এখানে নিয়ে এসেছিলে? অ্যানার হ্যাঁ বলাটা রবার্টের কাছে মৃত্যুর ফরমানের মতো শোনালো, কারণ এতে ডার্ক সিকাররা রবার্টের বাড়ির ঠিকানা জেনে ফেলেছে। রবার্ট জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে শত শত ডার্ক সিকার স্রোতের মতো বাড়ির দিকে এগিয়ে আসছে। সে তাড়াতাড়ি বাইরের হাই পাওয়ার ফ্ল্যাশলাইটগুলো জ্বালিয়ে দিল। ইউভি রশ্মিতে ডার্ক সিকারদের চামড়া জ্বলে যাচ্ছিল, কিন্তু তারা কোনোভাবেই থামে না। জীবনের কোনো পরোয়া না করে তারা লাইটগুলো ভেঙে ফেলল। এবার রবার্ট তার শেষ অস্ত্র বের করল। সে বাড়ির চারপাশে গাড়িতে বোমা লাগিয়ে রেখেছিল। যখনই জম্বির দল কাছে এলো, রবার্ট রিমোট টিপে একের পর এক প্রচন্ড বিস্ফোরণে পুরো এলাকা কাঁপিয়ে দিল। তাদের শরীর ফেটে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ছিল। কিন্তু এটা ছিল কেবল শুরু। এই বিস্ফোরণের ধাক্কায় তার বাড়ির দেয়ালগুলো দুর্বল হয়ে যায়। রবার্ট পাগলের মতো উপরের দিকে ছুটল যেখানে অ্যানা আর ইথেন আছে, কিন্তু সেই ঘরে ঢুকে তার আত্মা কেঁপে উঠল। একটা ডার্ক সিকার ছাদ ফুটো করে ভিতরে ঢুকে পড়েছে, আর তার ভয়ঙ্কর চিৎকারে বাকি জম্বিগুলো সেখানে আসার চেষ্টা করছে। তাই রবার্ট, অ্যানা আর ইথান কোনোভাবে প্রাণ বাঁচিয়ে বেসমেন্টের ল্যাবে ঢুকে পড়ল আর কাচের শক্ত চেম্বারে ঢুকে নিজেদেরকে লক করে ফেলল। বাইরে শত শত ডার্ক সিকারদের ঢল, আর তারা কাজ ভাঙার চেষ্টা করছিল। তখনই রবার্টের চোখ পড়ল সেই ফিমেল ডার্ক সিকারের দিকে। সেখানে অলৌকিক কিছু ঘটছে। ভ্যাকসিন কাজ করা শুরু করেছে আর তার চামড়া স্বাভাবিক হতে শুরু করেছিল। কিন্তু বাইরে দাঁড়ানো আলফা লিডার আর অপেক্ষা করতে পারছিল না। সে পাগলের মতো তার মাথা দিয়ে বুলেট প্রুফ কাঁচে আঘাত করছিল। কাঁচ ফাটতে শুরু করেছে আর মৃত্যুও সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু হঠাৎই সেই লিডার থেমে যায়। সে কাঁচের ওপরে নিজের হাত দিয়ে একটা প্রজাপতির আকৃতি আঁকলো। এটা দেখে রবার্ট তো পুরাই অবাক। তার মনে পড়ে গেল যে ফিমেল ডার্ক সিকারকে ধরে এনেছিল তার ঘাড়েও একটা প্রজাপতির ট্যাটু ছিল। সেই মুহূর্তেই রবার্টের কাছে একটা ভয়ঙ্কর সত্য পরিষ্কার হয়ে গেল। এই ডার্ক সিকাররা আসলে কোনো নির্বোধ জন্তু নয়, বরং এরা মানব বিকাশের এক নতুন আর ভয়ঙ্কর রূপ। এদের মধ্যেও ভালোবাসা আছে, পরিবার আছে, নিজের সঙ্গীকে বাঁচানোর তীব্র ইচ্ছা আছে। রবার্টের কাছে হয়তো তারা দানব, কিন্তু তাদের কাছে উল্টো রবার্টই দানব, কারণ সে তাদের আপনজনকে অপহরণ করে ল্যাবে নিয়ে গিয়ে যন্ত্রণা দিয়ে মারছিল। এরপর রবার্ট অ্যানাকে বলে যে আমি ঈশ্বরের আদেশ মানছি। সে চেম্বারের দরজা খুলে দিল। এতে পুরো ঘর জম্বি দিয়ে ভরে গেল। রবার্ট নিজের বন্দুক নামিয়ে রাখলো আর সেই ফিমেল ডার্ক সিকারকে তাদের হাতে ছেড়ে দিল। আর সেই লিডার রবার্টের মুখের কাছে এসে একটা ভয়ঙ্কর গর্জন করলো, যেন সে বলছে আমাদেরকে নিজেদের মতোই থাকতে দাও। সে জম্বিটা তার সঙ্গীকে চুমু খেলো আর তাকে কোলে তুলে নিয়ে নিজের দলের সঙ্গে অন্ধকারে মিলিয়ে গেল। এটা দেখে রবার্ট অনেক বেশি ইমোশনাল হয়ে গেল। সে নিজের ভুলগুলো বুঝতে পেরেছে। আর পরদিন সকালে সে নিউ ইয়র্কের সেই দুর্ঘটনা চিরতরে ভুলে থাকার চেষ্টা করতে শুরু করলো। এরপর অ্যানা আর ইথানের সঙ্গে ভার্মন্টের বরফে ঢাকা পাহাড়ের দিকে রওনা দিল, এক নতুন আশা আর এক নতুন শিক্ষা নিয়ে। কখনো কখনো আসল দানব তারা হয় না যাদেরকে আমরা ভয় পাই, বরং তারাই হয় যারা নিজেদেরকে নায়ক ভাবে। যদি এই গল্পটা তোমার মনে গেঁথে যায় তাহলে একটা লাইক করতে ভুলো না। এমনই আরো সার্ভাইভাল গল্পের সঙ্গে থাকতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকো। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।